वो सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा, उसके बाद में एनआरसी बनेगी। मगर मैं आज इस सभा में कह कर जाता हूं, ममता दीदी, सीएए देश का कानून है, इसको कोई रोक नहीं सकता और हम सीएए को लागू कर रहे हैं। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব রাজ্যে শুরু হতে চলেছে সিএএ। যদি সিএএ শুরু হয়ে যায়, অর্থাৎ এনআরসি বা সিএএ যদি শুরু হয়, সেক্ষেত্রে এই যে ওয়েস্ট বেঙ্গলবাসী রয়েছে তাদেরকে কি কিন্তু বৈধ ডকুমেন্ট দেখাতে হবে, অর্থাৎ এনআরসি ডকুমেন্ট লিস্ট বা আপনারা বলতে পারেন সিএএ যে ডকুমেন্ট লিস্ট, সেটা কিন্তু আজকে আমরা A to Z এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। 1951 সাল থেকে 1971 সালের যে ভোটার লিস্ট, ওটাও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, বা 1951 সালের যে এনআরসির নামের তালিকা, সেটাও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এই যে সিএএ আইন রয়েছে, এটা খুব শীঘ্রই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে চালু হতে চলেছে। তো সেই চালু হয়ে যাওয়ার আগে আপনারা এই সব ডকুমেন্টগুলো আপনাদের হাতের কাছে কিন্তু রাখবেন। কি ডকুমেন্ট, চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাক, আর আমরা বিস্তারিত দেখব ডকুমেন্ট কি আপনাদের তৈরি কিন্তু রাখতে হবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এনআরসি যদি হয় সেক্ষেত্রে কি বৈধ ডকুমেন্ট আপনাদের লাগবে সেটা আমরা দেখে নেব। তো এর আগে আমরা জানি আসাম রাজ্যে এনআরসি লাগু হয়েছিল, তো সেটার ভিত্তিতে আমরা দেখব যে আমাদেরও এইসব ডকুমেন্ট লাগতে পারে। অর্থাৎ এনআরসি আসাম রাজ্যে লাগু হয়েছে এবং এনআরসি সেই লাস্ট ড্রাফটে প্রায় 19 লক্ষ ব্যক্তির নাম বাদ পড়েছে। এই ভয়াবহ আজ ভারতের বিভিন্ন রাজ্যের উপর দিয়ে পড়েছে। মানুষ দিনের পর দিন আতঙ্কে দিন কাটাচ্ছে যে সত্যি যদি এনআরসি হয় তাহলে কি ডকুমেন্টস তাদেরকে সংগ্রহ করে কিন্তু রাখতে হবে। আসামে যে সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করা হয়েছিল সেগুলি নিম্নে উল্লেখ করা হলো। অর্থাৎ আসাম রাজ্যে যখন এই যে এনআরসি বা আপনারা সিএ বলতে পারেন লাগু হয়েছিল এনআরসি, তখন কিন্তু তাদের কি ডকুমেন্ট লাগছিল সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদেরও এই সব ডকুমেন্টগুলো কিন্তু লাগতে পারে। দেখুন ডকুমেন্ট লিস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি এনআরসির, সেটা হচ্ছে প্রথমেই বলছে এনআরসিতে নিজের নাম নথিভুক্ত বা তোলার জন্য একজন ব্যক্তিকে 2 ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হবে। তা হলো দেখুন এনআরসি ডকুমেন্ট লিস্ট এ এবং এনআরসি ডকুমেন্ট লিস্ট বি, অর্থাৎ 2 ধরনের ডকুমেন্ট এখানে কিন্তু আপনাদের শো করাতে হবে। তো একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এবার যদি আমরা দেখি এখানে ডকুমেন্ট লিস্ট এর মধ্যে কি রয়েছে, তো দেখুন এনআরসি ডকুমেন্ট লিস্ট এর মধ্যে অনেক ডকুমেন্টস রয়েছে, তার মধ্যে যে কোনো একটা আপনার কিন্তু থাকতে হবে। তো দেখুন এখানে কি বলছে, ডকুমেন্ট লিস্ট এ হিসাবে জমা দিতে হবে ওই ব্যক্তির নিজের বা ওই ব্যক্তির পূর্বপুরুষের ডকুমেন্ট, যেগুলো 1971 এর আগে, অর্থাৎ 1971 সালের 24শে মার্চের মধ্যরাতের আগে ইস্যু করা হয়েছিল। তো এখানে একটা জিনিস তো আপনারা পরিষ্কার হয়ে গেছেন যে 1971 সালের 24শে মার্চের আগে কিন্তু ডকুমেন্টস আপনাদের লাগবে। ডকুমেন্ট লিস্ট এর মধ্যে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে যেটা দিয়েছে সেটা হচ্ছে 1951 সালের যে এনআরসি লিস্ট, সেটাতে যদি আপনার নাম থেকে থাকে তাহলে ওই ডকুমেন্ট দিয়েই কিন্তু আপনার হয়ে যাবে। 1951 সালের এনআরসিতে নাম এটা কিন্তু বলেছে। দ্বিতীয় নাম্বার রয়েছে ইলেকটোরাল রোলস, যেটা রয়েছে আপ টু 24 মার্চ মিডনাইট 1971 সালে 24শে মার্চ, যেটা উপরে আমরা দেখলাম, তার যে ভোটার লিস্ট সেটাতে যদি আপনাদের নাম থাকে তাহলে হবে। অর্থাৎ 1971 সালের 24শে মার্চের আগের যে ভোটার লিস্ট রয়েছে সেখানে যদি আপনাদের থাকে সেখানে পর্যন্ত, অর্থাৎ 1971 সালের 24শে মার্চ পর্যন্ত যদি ভোটার লিস্টে আপনাদের নাম থাকে তাহলে কিন্তু সেই ডকুমেন্টস দিয়ে আপনার হয়ে যাবে। তারপরে যদি আমরা দেখি 3 নম্বরে কি বলেছে, ল্যান্ড অ্যান্ড টেনান্সি রেকর্ডস, জমি ও ভাড়াটে রেকর্ড যদি আপনার থাকে সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে। 4 নম্বরে যেটা বলছে সিটিজেনশিপ সার্টিফিকেট,
অর্থাৎ নাগরিকত্বের যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেটা যদি আপনার কাছে থেকে থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে। 5 নম্বরে বলেছে পার্মানেন্ট রেসিডেন্টাল সার্টিফিকেট, অর্থাৎ এখানে কি বলছে স্থায়ী আবাসিক সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে। 6 নম্বরে বলছে রিফিউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ শরণার্থী নিবন্ধন সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে। 7 নম্বরে বলছে পাসপোর্ট, 1971 সালের 24শে মার্চের আগের যদি আপনার কাছে পাসপোর্ট থেকে থাকে তাহলেও কিন্তু সেটা ভ্যালিড ডকুমেন্ট বলে গণ্য হবে। 8 নম্বরে রয়েছে এনি গভর্নমেন্ট ইস্যুড লাইসেন্স সার্টিফিকেট, অর্থাৎ সরকারি ইস্যু করা যে কোনো ধরনের লাইসেন্স কিন্তু আপনাদের থাকলে তা হয়ে যাবে। 9 নম্বরে যদি দেখি গভর্নমেন্ট সার্ভিস অবলিক দিয়ে বলছে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, সরকারি সার্ভিস বা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট দেখালেও কিন্তু আপনাদের হয়ে যাবে। 10 নম্বরে যেটা রয়েছে ব্যাংক অবলিক পোস্ট অফিস অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংক বা পোস্ট অফিসের যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে আগে, সেই যে অ্যাকাউন্ট রয়েছে বা পাসবই রয়েছে সেটা দিলেও কিন্তু আপনাদের হয়ে যাবে। বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট যদি আপনাদের থেকে থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে। তো এই যে এই যত ডকুমেন্টস আমি আপনাদের বলছি সবগুলোই কিন্তু আপনারা জানেন যে 1971 সালের 24শে মার্চের আগের ডকুমেন্টস কিন্তু লাগবে বা 24শে মার্চ মধ্যরাত্রি পর্যন্ত ইস্যু হতে হবে। 12 নম্বরে যেটা রয়েছে বোর্ড ইউনিভার্সিটির এডুকেশন সার্টিফিকেট কিন্তু আপনাদের দেখালেও হয়ে যাবে। 13 নম্বরে বলেছে কোর্ট রেকর্ড বা প্রসেস, কোর্টের যে কোনো ধরনের রেকর্ড বা ডকুমেন্ট বা সার্টিফিকেট থাকলেও কিন্তু হয়ে যাবে। তো এই 13টা ডকুমেন্ট লিস্ট এর মধ্যে পড়েছে, যে কোনো একটা থাকলেই আপনার হয়ে যাবে। এবার যদি এমনটা হয় ওই ব্যক্তি ডকুমেন্ট লিস্ট এর যে ডকুমেন্ট জমা দিলেন সেটি ওই ব্যক্তির পূর্বপুরুষের হয়, অর্থাৎ এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছে যে এবার যদি এমনটা হয় ওই ব্যক্তি ডকুমেন্ট লিস্ট এর যে ডকুমেন্ট জমা দিলেন সেটি ওই ব্যক্তির পূর্বপুরুষের হয়, মানে সোজাভাবে বললে ওই ব্যক্তির নিজের নাম যদি ওই ডকুমেন্টে না থাকে যা ডকুমেন্ট লিস্ট থেকে দিয়েছে বা ডকুমেন্ট লিস্ট এ থেকে তিনি দিয়েছেন, তাহলে ওই ব্যক্তিকে আরও একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে বা জমা কিন্তু দিতে হবে লিস্ট বি থেকে, অর্থাৎ ডকুমেন্ট লিস্ট বি থেকে। যেই ডকুমেন্ট স্পষ্ট করে উল্লেখ করা থাকবে, অর্থাৎ যেই ডকুমেন্টে স্পষ্ট করে উল্লেখ করা থাকবে যে লিস্ট এ ডকুমেন্ট উল্লেখিত পূর্বপুরুষের সাথে ওই ব্যক্তির সম্পর্কটি কী ধরনের, অর্থাৎ ডকুমেন্ট এ লিস্টে যদি আপনি কোনো পূর্বপুরুষের দিয়ে থাকেন তাহলে আপনি যে ডকুমেন্ট বি থেকে দিবেন সেটাতে যেন পরিষ্কারভাবে উল্লেখ থাকে যে এই যে পূর্বপুরুষ রয়েছে ডকুমেন্ট এ লিস্টের আর ডকুমেন্ট বি লিস্টের যে আপনার ডকুমেন্টস দুটোর সাথে কী ধরনের সম্পর্ক কিন্তু রয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এই সম্পর্কটি হতে হবে শুধুমাত্র বাবা বা মা বা ঠাকুরদা বা ঠাকুরমা বা ঠাকুরদার বাবা বা ঠাকুরদার মা বাবা, এই রকম যদি এই রকম হয় তাহলে যে আপনি পূর্বপুরুষের যে ডকুমেন্ট সাবমিট করবেন সেটা কিন্তু ভ্যালিড হবে। এবার কোন কোন রিলেশনগুলো ভ্যালিড হবে না সেটা যদি আমরা দেখি, দেখুন এখানে বলছে এই সব সম্পর্কগুলি হলে তাদের কোনো ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে না এখানে বলছে। তারপরে আমরা যদি দেখি এই যে ঠাকুরমা অবধি আমরা দেখেছিলাম যে এইরকম ডকুমেন্ট হলে ভ্যালিড। এবার অর্থাৎ জেঠু কাকু মামা মাসি পিসি ভাই বোন এই সব সম্পর্কগুলি হলে তাদের ডকুমেন্ট কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কি কি গ্রহণযোগ্য হবে না? জেঠুর ডকুমেন্ট যদি আপনি দেখান, কাকুর ডকুমেন্ট যদি আপনি দেখান, মামা মাসি পিসি ভাই বোন এইসবের কিন্তু কোনো রকম ডকুমেন্ট গ্রহণ করা হবে না। শুধুমাত্র বাবা বা মা বা ঠাকুরদা বা ঠাকুরমা বা ঠাকুরদার বাবা বা ঠাকুরদার মা বাবা এই রকম সম্পর্ক থাকলেই আপনার কিন্তু সেই ডকুমেন্টটাকে ভ্যালিড বলে গণ্য করতে পারবেন। নতুবা কিন্তু এই যে যেটা দেখালাম জেঠু কাকু মামা মাসি পিসি এই সবের সাথে যদি আপনি ডকুমেন্ট দেখান তাহলে সেটা কিন্তু ইনভ্যালিড বলে গণ্য করা হবে। এবার যদি আমরা দেখি ডকুমেন্ট লিস্ট বি, এনআরসি ডকুমেন্ট লিস্ট বিতে বলা হয়েছে এবার জেনে নেন যে ডকুমেন্ট লিস্ট বি এর ডকুমেন্টগুলো কী কী। এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা জমা দিতে হবে। প্রথমেই রয়েছে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট। দ্বিতীয়ত রয়েছে ল্যান্ড ডকুমেন্ট, আপনি যে বসতি আপনার যে জমি রয়েছে আপনার খতিয়ান সেটা থাকলে হবে বা আপনার দলিল থাকলেও কিন্তু হয়ে যাবে, অর্থাৎ ল্যান্ড ডকুমেন্ট। তৃতীয় নাম্বার বলছে বোর্ড ইউনিভার্সিটি সার্টিফিকেট
অর্থাৎ বোর্ড বা ইউনিভার্সিটি বা কলেজের যদি আপনার কোনো সার্টিফিকেট থেকে থাকে সেটা থাকলে কিন্তু হয়ে যাবে। 4 নম্বরে বলছে ব্যাংক, এলআইসি, পোস্ট অফিস ডকুমেন্ট। ব্যাংক, এলআইসিতে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট থেকে থাকে তার যে সার্টিফিকেট সেটা থাকলেও কিন্তু হয়ে যাবে। 5 নম্বরে বলছে সার্কেল অফিস, জিপি সেক্রেটারি সার্টিফিকেট ইন কেস অফ ম্যারিড ওমেন। বিবাহিত মেয়েদের ক্ষেত্রে সার্কেল অফিস বা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি সার্টিফিকেট থাকলেও কিন্তু হবে। ইলেকটোরাল রোল অর্থাৎ ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলেও আপনাদের হবে। 7 নম্বরে বলছে রেশন কার্ড। আপনাদের যদি রেশন কার্ড ইস্যু করা থাকে সেটা দিয়েও কিন্তু এখানে প্রমাণীকরণ হয়ে যাবে। 8 নম্বরে বলছে এনি আদার লিগালি অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট। অন্যান্য গ্রহণযোগ্য যে সার্টিফিকেট গভর্নমেন্ট দ্বারা ইস্যু করা সেটা দিলেও কিন্তু এখানে হয়ে যাবে। তো আপনারা দেখলেন ডকুমেন্ট এ এবং ডকুমেন্ট বিতে এইসব ডকুমেন্টস রয়েছে। এইসব ডকুমেন্টস আপনাদের কিন্তু রেডি রাখতে হবে যদি সিএএ বা এনআরসি লাগু হয়। এবার কিছু কোশ্চিন রয়েছে, অনেকের কোশ্চিন থাকে, এটুকু একটু গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবেন। FAQ অফ এনআরসি অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চিনস অফ এনআরসি। এনআরসি নিয়ে যে সচরাচর যে কোশ্চিনগুলো করা হয় সেটাই কিন্তু আমরা এবার দেখে নেব। প্রশ্ন একটা কি বলছে, এনআরসি কি পুরো ভারতে হবে? হোয়াট উইল এনআরসি বি অল ওভার ইন্ডিয়া? এখানে উত্তরে বলছে হতে পারে আবার নাও হতে পারে, তবে না হওয়াটাই বাঞ্ছনীয়। কারণ আসামে যে এনআরসি হয়েছিল তাতে প্রায় 1602 কোটি টাকা কিন্তু খরচ হয়েছিল। পুরো ভারতবর্ষে যদি এনআরসি হয় তাহলে একটি রিপোর্ট অনুযায়ী প্রায় 65-70 হাজার কোটি টাকা কিন্তু খরচ হতে পারে। দ্বিতীয় বা তৃতীয় দফা যদি করা হয় তাহলে খরচের পরিমাণ আরও অনেক বেড়ে যাবে। এছাড়া কোনো রাজ্যে যদি এনআরসি করতে হয় তাহলে পার্লামেন্টে বিল পাস করতে হবে, সঙ্গে ওই রাজ্য সরকারের অনুমতিও থাকা প্রয়োজন। রাজ্য সরকার যদি অনুমতি না দেয় তাহলে এনআরসি করতে পারবে না। তাই এইসব দিক বিবেচনা করলে বলা যায় যে পুরো ভারতবর্ষে এনআরসি হওয়া সম্ভব নয়। তো যেমনটা আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মতেই চায় না যে এনআরসি বা সিএ লাগু হোক। তো সেক্ষেত্রে আমাদের এখানে এনআরসি হওয়াটাও কিন্তু মানে সহজ নয়, কারণ এখানে একটা কথা উল্লেখ করেছে যে রাজ্য সরকার যদি অনুমতি না দেয় তাহলে এনআরসি করতে পারবে না। তাই এই সব দিক থেকে বিবেচনা করে বলা যায় পুরো ভারতবর্ষে কিন্তু এনআরসি নাও হতে পারে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, এনআরসি লিস্টে নাম না থাকলে কি করতে হবে? হোয়াট টু ডু ইফ দ্য নেম ইজ নট ইন এনআরসি লিস্ট? উত্তরে বলেছে যদি কোনো ব্যক্তির এনআরসি লিস্টে নাম না থাকে তাহলে তিনি বৈদেশিক ট্রাইব্যুনালে গিয়ে ডকুমেন্ট দেখিয়ে নাগরিকত্বের জন্য যে অ্যাপিল সেটা কিন্তু করতে পারবেন। যদি সেইখানেও না হয় তাহলে তিনি আইনজীবী ধরে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেও কিন্তু অ্যাপিল করতে পারবেন। আশা করি আপনারা এই যে ভিডিও রয়েছে টোটালটা আপনারা বুঝতে পেরেছেন যে ডকুমেন্ট লিস্ট এ এবং ডকুমেন্ট লিস্ট বি কি রয়েছে সেটা আপনারা দেখলেন, সাথে যে কোশ্চিন থাকে এনআরসি নিয়ে সেটাও আমরা দেখে নিলাম। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়েছে। অবশ্যই মনে হলে একটা লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনাবেল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের এনআরসির আপডেট নিয়ে ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।